ভারতের বন্দরে 5 দিন আটকে থাকা পেঁয়াজ আসছে আজ। ঢুকতে পারবে শুধু রোববার রপ্তানি অনুমোদন পাওয়া ট্রাক। এখনো অপেক্ষায় আমদানিকারকরা। নানা সংকটেও চট্টগ্রাম বন্দরে চলতি অর্থ বছরে 6% বেশি প্রবৃদ্ধির আশা। অর্থনৈতিক চাকা সচল রাখার সিদ্ধান্তের সুফল বলছেন ব্যবসায়ীরা। সাইবার হামলা আতঙ্কে 3 সপ্তাহ ধরে রাতে বন্ধ ব্যাংকের এটিএম সহ অনলাইন লেনদেন সেবা। ভোগান্তিতে গ্রাহক। শঙ্কা কেটে যাওয়ায় শিগগিরই চালুর আশ্বাস ব্যাংক কর্মকর্তাদের। করোনার কারণে অর্থনৈতিক মন্দায় বিশ্বের বিভিন্ন দেশে কর্মহীন কয়েক লাখ বাংলাদেশি। নতুন নতুন শ্রমবাজার সৃষ্টির চেষ্টা চলছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। অবশেষে ভারতের বন্দরে 5 দিন আটকে থাকা পেঁয়াজ দেশে ঢুকছে আজ। তবে শুধু রোববারের টেন্ডার অনুমোদন পেঁয়াজ বোঝাই ট্রাকই দেশে প্রবেশের অনুমোদন পাওয়া গেছে বলে জানিয়েছেন আমদানিকারকরা। এসব পেঁয়াজ হিলি সহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে দেশে ঢুকলে বাজারে দাম কমার আশা করছেন তারা। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে পেঁয়াজ রপ্তানির বিষয়টি নিশ্চিত করা হয়। ওই চিঠির বরাত দিয়ে পেঁয়াজ আমদানিকারকরা জানান, আগের খোলা ঋণপত্রের বিপরীতে সীমান্তের ওপারে আটকা পড়া শুধুমাত্র রোববারের ট্রাক বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। প্রবেশের অপেক্ষায় রয়েছে অন্তত 200 পেঁয়াজ ভর্তি ট্রাক। এসব পেঁয়াজ নষ্ট হচ্ছে বলে আমদানিকারকরা অভিযোগ করে আসছিলেন। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি পাওয়ায় সাতক্ষীরা ও বেনাপোল স্থলবন্দর দিয়েও আজ দেশে পেঁয়াজের ট্রাক আসবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। গাড়ি ঢুকবে আশ্বাসও দিছে, তবে গাড়ি পার্কিংয়ে আছে, ইন্ডিয়ান পার্কিংয়ে আছে। গাড়ি কখন ঢুকবে দেখি মালপত্র কিনতে হবে, এজন্য থাকা এখানে। ইন্ডিয়ান যে সরকার যে অনুমোদন দিয়েছে তার মাধ্যমে আমাদের যে মালগুলো রেডি আছে এখানে, এই মালগুলো আশা করে দিবে। রাত 9টার পরে আমরা একটি নোটিফিকেশন পেয়েছি ভারতের সরকারের যে বাংলাদেশে তারা এক্সপোর্ট করবে পেঁয়াজ। কিন্তু গত রবিবারে যে টেন্ডারটি হয়েছে, যে টেন্ডারের এগনেস্টে যে পেঁয়াজগুলো আছে সেটাই শুধু এক্সপোর্ট করবে, কিন্তু আমরা সেটাতে নারাজ হয়েছি। এই মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সোনা মসজিদ স্থলবন্দরে আছেন রিপোর্টার রাকিবুল হাসান এবং রাজধানী কারণ বাজারে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি হিলিতে শফিকের কাছে। শফিক। ধন্যবাদ কাজল। আপনি জানেন যে ভারতের অভ্যন্তরে যে গত 5 দিন ধরে যে আটকে থাকা পেঁয়াজ বোঝাই ট্রাকগুলি আজকেই কিন্তু বাংলাদেশে আমদানি হবে, এমনটাই কিন্তু আমরা সকাল থেকে জানতে পেরেছি। ইতিমধ্যে কিন্তু আমরা আগে জেনেছিলাম যে মৌখিকভাবে তাদের একটা নির্দেশ আসলো, কিন্তু এখন একটা লিখিতভাবে পরিবর্তন নোটিফিকেশন চলে আসছে অলরেডি। যেহেতু আমরা সকাল থেকে জেনেছিলাম যে আমদানি রপ্তানি না শুরু হওয়ার কারণে মূলত সকাল থেকে আমরা জানাতে পারছিলাম না। কিছুক্ষণ আগে আমদানি রপ্তানি শুরু হয়ে গেছে। তো আসলে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম যে পেঁয়াজ বোঝাই ট্রাকগুলি কখন নাগাদ ঢুকবে। তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু কিছু এখানে পাথর, খোল, ভুট্টা, ভুসি ট্রাক, তার পিছনেই পেঁয়াজের ট্রাকগুলি আছে। অল্প সময়ের মধ্যে হয়তো এই ট্রাকগুলি আমাদের হিলি বন্দরে প্রবেশ করবে। তো কি পরিমাণ পেঁয়াজের ট্রাক প্রবেশ করবে এটা কিন্তু এখনও জানতে পারি নাই। তো ব্যবসা সূত্র জানতে পেরেছি যে রবিবারে যে পরিমাণ এখানে যে পেঁয়াজের টেন্ডার অনুমোদন ছিল সে পণ্যবাহী ট্রাকগুলি হয়তো প্রবেশ করবে আমাদেরকে জানিয়েছেন। এদিকে পেঁয়াজ কেনার জন্য দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে পাইকাররা আসছেন পেঁয়াজ নেওয়ার জন্য। আমদানিকারকরা কিন্তু এখানে 0 পয়েন্টে অবস্থান করছেন। আসলে কি পরিমাণ পেঁয়াজের অবস্থা, কি এ ধরনের অবস্থা। তো আসলে পেঁয়াজের ট্রাক ঢুকলে হয়তো আপনাদেরকে জানাতে পারবো যে পেঁয়াজের গুণগত মান বা কি পরিমাণ পেঁয়াজ ঢুকবে, এটা আমরা হয়তো আপনাকে পরে জানাতে পারবো। এই মুহূর্তে আমাদের সোনামুদি স্থলবন্দরে আমাদের এক সহকর্মী আছে রাকিবুল হাসান, সেখানে জানবো সর্বশেষ খবর। রাকিবুল। শফিক, আপনাকে ধন্যবাদ। আসলে ব্যবসায়ী এবং যারা এক্সপোর্টার ইম্পোর্টার আছেন সোনা মসজিদ স্থলবন্দর অপেক্ষায় ছিলেন, তাদের অপেক্ষার অবসান এই মাত্র হলো। আমরা দেখলাম যে সোনা মসজিদের অন্যদিকে যে ভারতীয় যে স্থলবন্দর আছে মাহাদীপুর স্থলবন্দর, সেখান থেকে কিন্তু এইমাত্র একটি ট্রাক আসলে পেঁয়াজ নিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে এবং
আরও বেশ কয়েকটি ট্রাক কিন্তু সেখানে অপেক্ষা করছে। দ্বিতীয় ট্রাকটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সামনে, এবং এর পরবর্তীতে আমরা যে পেছনের দিকে যদি একটু দেখতে চাই, সেখানে কিন্তু অনেকগুলো ট্রাক অপেক্ষায় আছে, যেগুলো আসলে ভারত থেকে আসা বন্ধ হয়ে যাওয়ার পরে আটকে যে ছিল ট্রাকগুলো, সেই ট্রাকগুলো থেকে কিন্তু পেঁয়াজ এখন বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছে। সিএনএফ এজেন্ট এবং এখানকার ব্যবসায়ী নেতা যারা আছেন তারা যেটি বলছেন যে আসলে ভারত সরকার এই পেঁয়াজগুলো ছেড়ে দেওয়ার যে অনুমতি দিয়েছিল, সেটি ভারতীয় কাস্টমস সকাল থেকে সেটির অপেক্ষায় ছিলেন অনুমতির, এবং সেই অনুমতিটি পাওয়ার পরে এখন কিন্তু ট্রাকগুলো একে একে বাংলাদেশে প্রবেশ করছে। এবং সেই ট্রাকগুলো দেখে শুনে তাদের কাগজপত্র সমস্ত কিছু দেখে কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং আমরা ওই পাশের থেকে যে সমস্ত ট্রাক চালক এবং তাদের যে সহযোগী, তারা যখন এর আগেও আসছিল সকালের দিকে, আমরা কথা বলছিলাম, তারা যেটি জানিয়েছে বন্দরের ওই পাশে সারি সারি প্রায় 300 থেকে 400টি কিন্তু ট্রাক এই পেঁয়াজ নিয়ে কিন্তু তারা অপেক্ষা করছে। এবং গেল বেশ কয়েকদিন থেকে, যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকে কিন্তু এই পেঁয়াজের গাড়িগুলো কিন্তু বন্ধ হয়েছে, এবং তারপরে আজকে কিন্তু এটি আসা শুরু করলো। এবং আরও প্রায় 400 থেকে 450 ট্রাক এইদিকে আছে মাহাদীপুরে, সেখান থেকে কিন্তু আসবে বাংলাদেশে, এবং এই যে আসা শুরু করেছে সেটি শেষ না হওয়া পর্যন্ত এটি চলতে থাকবে। তো সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ প্রবেশের এই ছিল আমার কাছে সর্বশেষ। পেঁয়াজের বাজারের খবর জানবো, সহকর্মী মাহমুদ রাকিব আছে ঢাকার কারণ বাজারে, চলে যাচ্ছে সেখানে। হ্যাঁ রাকিব, আপনি যেটি বলছিলেন যে ইতিমধ্যেই বাংলাদেশে ভারত থেকে পেঁয়াজ ভর্তি ট্রাক প্রবেশ করতে শুরু করেছে, তবে প্রবেশ যে করবে সেই খবরেই কিন্তু ঢাকার বাজারে ইতিমধ্যেই প্রভাব পড়েছে। পেঁয়াজের দাম কিন্তু কমা শুরু করেছে। আমি যদি বলি আপনাকে, গড়ে প্রতি কেজি পেঁয়াজে, দেশি পেঁয়াজে এখন পর্যন্ত যে দামটি বেড়েছিল সেটি 20 থেকে 25 টাকা কমে গিয়েছে। অর্থাৎ আমরা দেখেছিলাম যে পাইকারি প্রতি কেজি পেঁয়াজ সর্বোচ্চ মূল্য উঠেছিল 100 টাকা মতো, সেই পেঁয়াজ এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 টাকা দরে, দুঃখিত 80 টাকা দরে। একইভাবে ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো, সেটি প্রতি কেজি পেঁয়াজ সর্বোচ্চ উঠেছিল 66 থেকে 70 টাকা, সেটি কিন্তু 60-এর নিচে চলে এসছে। একইভাবে যেটি হাইব্রিড পেঁয়াজ, সেটিও কিন্তু এভাবেই একইভাবে পাইকারি এবং খুচরা দু জায়গাতেই প্রতি কেজিতে প্রায় 15 থেকে 18 টাকা করে কমে গিয়েছে। অর্থাৎ যে একটি চারদিকে প্রোপাগান্ডা শুরু হয়েছিল পেঁয়াজের মজুদ কিংবা পেঁয়াজ কমতি হতে পারে, ঘাটতি দেখাতে দিতে পারে, কারওয়ান বাজারে কিন্তু তেমন কিচ্ছু নেই। আমি যদি একটু দেখাই আপনাকে, এমন কিন্তু প্রতিটি দোকানে বস্তার পরে বস্তা কিন্তু পেঁয়াজ রাশি রাশি সারি দেওয়া রয়েছে। আমি যদি একটু আপনাকে দেখাই, এই যে দেখছেন দেশি পেঁয়াজ কিভাবে সারি সারি বস্তা রাখা হয়েছে, প্রত্যেকটি দোকানে আমরা দেখেছি এমন প্রচুর পেঁয়াজ কিন্তু রাখা রয়েছে। এরপরও এক অজানা কারণে কিন্তু এই গত কয়েকদিন ধরে পেঁয়াজ নিয়ে একটি যে চারদিকে আমরা দেখেছি যে প্রোপাগান্ডা চলেছে, দাম বেড়ে যেতে পারে কিংবা সমস্যা হতে পারে, সেটা কিন্তু একদমই না। আমি যদি একটু আমার ডান দিকে দেখাই, আপনি ঠিক একইভাবে দেখবেন। তা আমরা এখানকার যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যে আমাদেরকে বলেছেন যে প্রতি কেজি যে দেশি পেঁয়াজ, সেটি তারা এবছর সর্বোচ্চ 105 টাকা থেকে 110 টাকায় বিক্রি করেছেন একদম খুচরা পর্যায়ে। সেই পেঁয়াজটি এখন বিক্রি হচ্ছে খুচরা বাজারে, একদম যেটি পুরোপুরি খুচরা, সেখানে 80 থেকে 85 টাকা দরে। আর যেটি পাইকারি বাজার, সেখানে খুচরা দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে এখন 80 টাকারও কম। আর যেটি আপনার ইন্ডিয়ান পেঁয়াজ, ভারতীয় পেঁয়াজ, সেটি খুচরা বাজারে বিক্রি হচ্ছে এখন 64 টাকা দরে, এবং পাইকারি মার্কেটে সেটি বিক্রি হচ্ছে 60 টাকা দরে, এবং এটিও কিন্তু বেড়ে গিয়েছিল আপনার আরও অনেক বেশি। তো সব মিলিয়ে যে অসাধু ব্যবসায়ীরা যে উদ্দেশ্যটি করেছিল পেঁয়াজের দাম বাড়ানো নিয়ে, সেই চক্র কিন্তু ব্যর্থ হয়েছে। পেঁয়াজের দাম কিন্তু এখন অনেকটাই কমে এসছে, এবং বাজারে যে বিষয়ে আমি আপনাকে সর্বশেষ বলতে চাই, আমি শুধু কারওয়ান বাজারের খবর আমি আপনাকে বলবো, এখানে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ রয়েছে, হাজার হাজার বস্তা পেঁয়াজ রয়েছে, বিন্দু মাত্র কোনো ঘাটতি কিন্তু পেঁয়াজের এখানে নেই। সেই সঙ্গে আবার এখন নতুন করে ভারত যে স্থলবন্দরগুলো রয়েছে, সেখান থেকে শত শত ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে। অর্থাৎ পেঁয়াজের কিন্তু বিন্দু পরিমাণ কোনো ঘাটতি হবার আর কোনো সম্ভাবনা নেই। আমার কাছে এই ছিল সবশেষ। কাজল, পেঁয়াজ আমদানি ও সরবরাহের সবশেষ অবস্থা জানাচ্ছে রাজধানী সহ হিলি ও সোনা মসজিদ স্থলবন্দর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন 3 সহকর্মী। পেঁয়াজ রপ্তানি বন্ধে ভারত সরকারের সিদ্ধান্তে হতাশ দেশটির কৃষকরা।
তাদের দাবি সরকারের সিদ্ধান্তের ফলে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। আর ভারতীয় ব্যবসায়ীদের আশঙ্কা রপ্তানি বন্ধ করার কারণে তাদের দীর্ঘদিনের পুরনো বাজার তুরস্ক, চীন এবং মিশরের দখলে যাবে। এদিকে রপ্তানি বন্ধের 5 দিনের মাথায় ভারতে পেঁয়াজের দাম অর্ধেকে গিয়ে ঠেকেছে। রফতানি বন্ধের ঘোষণার পর ভারতে প্রতিদিনই কমছে পেঁয়াজের দাম। দেশটিতে মাত্র 5 দিন আগে প্রতি কেজি পেঁয়াজ 40 রুপিতে বিক্রি হলেও এখন দর 17 থেকে 18 রুপি। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়া কৃষকের কণ্ঠে হতাশার সুর। পেঁয়াজ চাষ করা কৃষকদের জন্য এটাই মুনাফা করার সবচেয়ে ভালো সময়, কিন্তু রপ্তানি বন্ধ করায় উল্টো ক্ষতির মুখে আমরা। কয়েকদিনের ব্যবধানে দাম অর্ধেকে নেমেছে। অন্যদিকে দেশটির ব্যবসায়ীদের আশঙ্কা ঘন ঘন পেঁয়াজ রপ্তানিতে সরকারের নিষেধাজ্ঞার কারণে হাতছাড়া হতে বসেছে তাদের দীর্ঘদিনের বাজার। এটা অবশ্যই কৃষকদের মতো ব্যবসায়ীদের জন্য বড় ক্ষতি। আমাদের কাছে পারস্য উপসাগরীয় বিভিন্ন দেশ, মালদ্বীপ, কলম্বো সহ অনেক দেশের বড় অর্ডার ছিল, কিন্তু এখন সব বাতিল করতে হচ্ছে। এখন এসব দেশের ক্রেতারা তুরস্ক, চীন এবং মিশর থেকে পেঁয়াজ কিনবে, যা আমাদের ভবিষ্যতের জন্য খুবই খারাপ। অতিবৃষ্টির কারণে কম উৎপাদন হওয়া এবং অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে গত সোমবার থেকে পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করে ভারত। কাজী ইফতেখার শুভ, সময় সংবাদ। করোনাকালীন বিশ্বের শীর্ষস্থানীয় অধিকাংশ বন্দরের অগ্রগতি স্থিমিত হয়ে পড়লেও এক্ষেত্রে ব্যতিক্রম চট্টগ্রাম বন্দর। নানা সংকটের মাঝেও এই বন্দর চলতি অর্থ বছরে 6% বেশি প্রবৃদ্ধির আশা করা হচ্ছে। অথচ শীর্ষ 5টি বন্দরেরই বর্তমান অগ্রগতি নেতিবাচক। মূলত লকডাউনের মাঝে গার্মেন্টসের পাশাপাশি অন্যান্য শিল্প কারখানা খুলে দেয় অর্থনীতির চাকা এগিয়েছে বলে দাবি ব্যবসায়ী নেতাদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের শুরুতে চীনের উহান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে একে একে বন্ধ হতে থাকে সব ধরনের কার্যক্রম। ফেব্রুয়ারিতে এসে অচল অবস্থা মারাত্মক আকার ধারণ করে। ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ায় অচল হতে থাকে বন্দরগুলোর অপারেশন। কিন্তু স্রোতের বিপরীতে একদিনও বন্ধ ছিল না চট্টগ্রাম বন্দর। প্রথম দিকে পণ্য ওঠানামা কিছুটা কম থাকলেও জুলাই মাসে এসে অগ্রগতি রেকর্ড ছাড়িয়ে যায়। ইম্পোর্ট বেড়েছে, এক্সপোর্টও বেড়েছে, যার ফলে আমাদের জুলাইতে রেকর্ড হয়েছে। এবং এখনও আমরা যে প্রবৃদ্ধি আমাদের পজিটিভ গ্রোথ রেট হবে। গার্মেন্টসগুলো খোলা ছিল প্রধানমন্ত্রীর বিবেচনায়, তো সেই ক্ষেত্রে আমরা এটার প্লাস গ্রোথ দেখতে পাচ্ছি। ব্যবসায়ীদের দাবি, লকডাউন চলাকালে গার্মেন্টস ব্যবসায়ীদের সাহসী সিদ্ধান্তে বাংলাদেশের অর্থনীতির গতি সচল রয়েছে। নিঃসন্দেহে এটা এই পোশাক শিল্পের এখানে বড় ভূমিকা রেখেছে, এটা আমরা দাবি করতে পারি। আমাদের প্রোডাক্টিভিটি এবং আমাদের যে আমদানি রপ্তানির ক্ষেত্রে আমাদের যে একটা অবদান ছিল, সেই অবদানটা কিন্তু পোশাক শিল্পের কারণেই কিন্তু হয়েছে। এর মাঝে গতিশীলতাকে কাজে লাগিয়ে লয়েড লিস্টে বিশ্বের 100 শীর্ষ বন্দরের মধ্যে 6 ধাপ এগিয়ে চট্টগ্রাম বন্দর চলে আসে 58তম স্থানে। গত 2 মাসে বন্দরে কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে 4,75,000 টিউএস। এছাড়া পণ্যবাহী জাহাজ এসেছে 568টি। মানুষ তার কাজের মধ্যে ছিল এবং প্রত্যেকটা সেক্টরে মানুষ তার কাজটা করেছে। চট্টগ্রাম বন্দরের রপ্তানি বেড়েছে এবং আমদানিও ইনশাল্লাহ চট্টগ্রাম বন্দরে অনেক বেড়ে গেছে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় এই বন্দর দিয়েই, যার মাধ্যমে বছরের রাজস্ব আয়ের পরিমাণ 60,000 কোটি টাকার বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 3 সপ্তাহ ধরে রাতে বন্ধ থাকছে ব্যাংকের এটিএম সহ অনলাইন লেনদেনের কয়েকটি সেবা। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। ব্যাংক কর্মকর্তারা বলছেন, সাইবার হামলার আশঙ্কা আপাতত কেটে যাওয়ায় বন্ধ সেবাগুলো আস্তে আস্তে চালু করছেন তারা। প্রযুক্তি বিশ্লেষকরা ব্যাংকের প্রযুক্তি খাতের দুর্বলতা খতিয়ে দেখে নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। হরিপদ সাহার রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে জুন পর্যন্ত দেশের ব্যাংকগুলোর ইস্যু করা কার্ডের সংখ্যা 2,19,00,000। জুলাই মাসে কার্ডের মাধ্যমে লেনদেন হয় মোট 19,625 কোটি টাকা। করোনা মহামারীতে ভিড় এড়িয়ে যখন তখন অর্থ উত্তোলন ও কেনাকাটায় কার্ডের ব্যবহার আরও বেড়েছে। তবে উত্তর কোরিয়া ভিত্তিক একদল হ্যাকারের সাইবার হামলার আশঙ্কায় 27 আগস্ট সতর্কতা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। তারপর থেকেই বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ রাতে বন্ধ থাকছে। রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত বন্ধ। মেশিন হেড অফিস থেকে আউট অফ সার্ভিস করে রাখে, তারপর আমরা সাইনবোর্ড টানিয়ে দিই। যে সুবিধার জন্য এটিএমটা করা হয়েছে, ওই এটিএম সুবিধাটা কিন্তু আসলে আমরা পাচ্ছি না এইভাবে বাধা আসলে। এখন তারা থ্রেট পাচ্ছে,
হ্যাকিংয়ের বা সমস্যা হচ্ছে, এই জন্য তারা অল্টারনেটিভ ব্যবস্থা করবে। বন্ধ করে দেওয়া তো কোনো সমাধান না। হ্যাকারদের হামলা ঠেকানোর বিষয়টি জানার পর অনলাইন সেবা স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা। যখন দেখি যে না ভাইরাসের এই থ্রেটটা বা ম্যালওয়্যারের থ্রেটটা ম্যাটেরিয়ালাইজ করেনি, তখন আমরা একটার পর একটা এখন খুলে দিচ্ছি, যার মধ্যে আমরা পজে যেটা অফার্স বা বিদেশিদের কার্ড আসলে আমাদের পজ মেশিনে বা আমাদের ই-কমার্স পেমেন্ট গেটওয়ে দিয়ে আসলে আমরা যেটা বন্ধ করেছিলাম এটা আমরা এখন খুলে দিয়েছি। আমাদেরকে আসলে কন্টিনিউয়াসলি এখানে ইনভেস্টমেন্ট করে যেতেই হবে, কেন এটা যে কোনো সময় যে কোনোখানে হতে পারে, এবং সেখানে আমাদের দায়িত্ব হবে যে বেসিক্যালি বোর্ডকে বোঝানো, এবং আমরা অ্যাজ এ ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল আমাদেরও এখানে কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট করে যেতে হবে। ব্যাংকগুলোকে প্রযুক্তি খাতে নিরাপত্তা জোরদারে আরও তৎপর হওয়ার পরামর্শ এই বিশ্লেষকের। তাদেরকে কম্প্রিহেন্সিভলি টেকনিক্যাল অডিট করাতে হবে উইথ অল রিলিভেন্ট স্ট্যান্ডার্ডস এন্ড গাইডলাইন্স। এটা করার পরে যে গ্যাপগুলি বের হবে সেই গ্যাপগুলি রিমেডিয়েশন করা, এইটা আমার কাছে মনে হয় যে লোকাল রিসোর্স দিয়েই কাজগুলি করা যেতে পারে। সারা দেশে বর্তমানে মোট এটিএম বুথ আছে 11,106টি, আর কেনাকাটায় লেনদেনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পয়েন্ট অফ সেলস মেশিন আছে 65,683টি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে করোনাকালে দেশে ছুটি কাটাতে এসে আটকা পড়া 5,000 প্রবাসী কর্মস্থলে ফেরা নিয়ে বাড়ছে শঙ্কা। ইতিমধ্যে কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আবার কেউ কেউ হারিয়েছেন চাকুরিও। এদিকে বিদেশে না যেতে পারা এসব প্রবাসীরা চাইলে প্রশিক্ষণের মাধ্যমে ব্যাংক ঋণ নিয়ে আত্মকর্মসংস্থান গড়ে তোলার কথা জানায় জেলা প্রশাসন। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। চলতি বছরের জানুয়ারিতে ইতালি থেকে দেশে ফেরেন মাদারীপুরের সদর উপজেলার উত্তর কুচিয়ামারা গ্রামের সুমন মাতুব্বর। কিন্তু 8 মাস পেরিয়ে গেলেও করোনার জন্য যেতে পারছেন না কর্মস্থলে। ফলে অর্থনৈতিক সংকটে পরিবার নিয়ে পড়েছেন চরম দুশ্চিন্তায়, বাড়ছে হতাশাও। প্রায় আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে অনেক সমস্যার মধ্যে পড়ে যাব। ফেব্রুয়ারি মাসে 2 সপ্তাহের জন্য পুরো পরিবার নিয়ে দেশে এসে আটকা পড়েছেন ইতালির মুদি ব্যবসায়ী বাদল মোল্লা। বিদেশে দোকান বন্ধ, অথচ প্রতি মাসে তাকে দোকান ভাড়া ও বিদ্যুৎ বিল বাবদ গুনতে হচ্ছে 1 লাখ টাকা। আমি এখানে আটকা পড়ে আছি, কিন্তু আমার ওইখানে কিন্তু 1 লক্ষ টাকা আমার খরচ দেওয়াই লাগবে প্রত্যেক মাসে। তারপরে এখানে আটকা থাকার পরে আমার ফ্যামিলি খরচ আছে মাসে 40-50 হাজার টাকা, তার মানে আমি প্রত্যেক মাসে 1.5 লক্ষ টাকা ড্যামেজ আছে। একই অবস্থা পাশের আজমল হাওলাদার, লিটন মাতুব্বর, শাহাবুদ্দিন হাওলাদার সহ জেলায় আটকে পড়া 5,000 প্রবাসীর। তারা চান দ্রুত চালু করা হোক আন্তর্জাতিক বিমান চলাচল। আমি যেখান থেকে বাজারে যাব এরকম কোনো রাস্তা আমার কাছে নেই। বেকার জীবন, এই বৈশা বৈশা লুডু খেলাই, চার দোকানে আড্ডা করি। দ্রুত যেভাবে আমাদের কর্মস্থানে পাঠানো যায় এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিশেষভাবে অনুরোধ করছি। অবশ্য করোনাকালে আটকা পড়া প্রবাসীরা চাইলে প্রশিক্ষণ ও ঋণ দিয়ে আত্মকর্মসংস্থান গড়ে তোলা হবে বলে জানায় জেলা প্রশাসন। ড্রাইভিং যদি কেউ করতে চায়, তার যদি একটা এক্সপিরিয়েন্স থাকে বা সে যদি ইন্টারেস্টেড হয়, তাহলে তাকে আমরা ড্রাইভিং ট্রেনিং দিতে পারি এবং সেই ড্রাইভিং ট্রেনিংয়ের মাধ্যমে তাকে প্রশিক্ষণ দিয়ে তাকে একটা চাকরি, এবং এই চাকরিটা দেশের মধ্যেও হতে পারে আবার দেশের বাইরেও হতে পারে। প্রবাসীদের এমন সমস্যা নিয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান কর্তৃপক্ষের দোহাই দিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। সময় সংবাদ, মাদারীপুর। এদিকে করোনার কারণে ভিসা বন্ধ সহ অর্থনৈতিক মন্দায় বিশ্বের বিভিন্ন দেশে কর্মহীন কয়েক লাখ বাংলাদেশি। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সংকটে শ্রমবাজার। বিশ্লেষকরা বলছেন ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি ও খাদ্য উৎপাদনে দক্ষ শ্রমশক্তি গড়ে তুলতে হবে এখনই। আর পররাষ্ট্রমন্ত্রী সময় সংবাদকে জানান, স্বল্প সময়ের মধ্যে আমেরিকা, ইউরোপ ও আফ্রিকার বাজার তৈরির চেষ্টা চলছে। এতে সৃষ্টি হবে কয়েক লাখ নতুন কর্মসংস্থান। বিস্তারিত সৈয়দ ইফতেখারের রিপোর্টে। আমাদের কাছে টাকা নাই, কোম্পানি বেতন দেয় না, দেশে যাওয়ার পরে কাজের কোনো নিশ্চয়তা নাই। করোনা ওলটপালট করে দিয়েছে মালদ্বীপ প্রবাসী আরিফুল ইসলামের মতো এমন অসংখ্য বাংলাদেশির স্বপ্ন। প্রবাসে কাজ হারিয়ে অনেকেই পাচ্ছেন না আর টিকে থাকার বল। যারাও বা রয়েছেন বেকার হয়ে অর্থাভাবে বিষাদময় এক একটি দিন পার করছেন। অনেকে তো মহামারী শুরুর আগেই দেশে আসেন, এখন ফেরার পথে অকুল পাথার। বিশ্ব অর্থনৈতিক ফোরামের তথ্য বলছে, চলতি বছর বাংলাদেশের প্রবাসী আয় কমে 1,400 কোটি মার্কিন ডলারে নেমে যেতে পারে। এই আয় গত বছরের তুলনায় 25% কম। বাজার ঠিক আগের মতো চালু হবে না, এটা প্রায় আপনার 2 বছর ধরে এরকম চলবে। যদিও লোকের দরকার হয়, সেই লোকগুলোকে তারা নিতে পারে আপনার নেপাল, শ্রীলঙ্কা এবং ভিয়েতনাম থেকে। তবে এখনই উদ্যোগ নিলে বিশ্ব শ্রম বাজারে আশার আলো দেখছেন এই গবেষক। এখন তো তারা আরও ইনভেস্টমেন্ট করবে আপনার এই এগ্রিকালচার সেক্টর
দরকার নিজেদেরকে সার্ভাইভ করার জন্য। আবার হেলথ সেক্টরে যে পরিমাণ আপনার টেকনিশিয়ান, যে ধরনের স্কিল ওয়ার্কার এখন আমরা দরকার, এইটা মার্কেটটাকে আমরা ধরার জন্য আমরা প্রস্তুত আছি কিনা। পররাষ্ট্রমন্ত্রীও আশাবাদ ব্যক্ত করে বলেন, যেসব প্রবাসী এখন বিদেশে আছেন তাদের থেকে যাওয়া নিশ্চিত করা এবং নতুন করে চাহিদা মাফিক জনশক্তি পাঠানোর সব রকম প্রচেষ্টা চালাচ্ছে সরকার। আমরা নতুন নতুন জায়গা খুঁজতেছি, আফ্রিকাতে অনেকগুলো জায়গা পেয়েছি যেখানে সম্ভাবনা আছে। ইনভেস্ট করবেন, বলবেন হ্যাঁ আমি তোমার এখানে খ্যাত করব, তাহলে তারা হয়তো ইন্টারেস্টেড হবে। সংকটকে সম্ভাবনায় পরিণত করতে দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে উন্নত দেশগুলোর সঙ্গে চুক্তি করে দেশের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন, ফেরত আসা প্রবাসীদের দক্ষ হিসেবে ধরে নিয়ে ডাটাবেজ তৈরি এবং অবৈধ লোক পাঠানো রোধ করতে দালালদের প্রতিহত করার চেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ, ঢাকা। বন্যা বিপর্যস্ত মুন্সিগঞ্জে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় এখন কৃষক। বর্ষার পানি নেমে যাওয়ার আগেই উঁচু জমি বা বাড়ির আঙ্গিনায় তৈরি করছেন বীজতলা। রোদ বৃষ্টি উপেক্ষা করেই শীতের আগাম সবজি ফলানোর চেষ্টা করছেন তারা, যা জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হয় অন্য জেলাতেও। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। মুন্সিগঞ্জের সদর উপজেলার ভট্টাচার্যের বাগ গ্রামের কৃষক আনোয়ার হোসেন জীবনযুদ্ধে লড়ছেন। দ্বিতীয় দফায় বানের পানিতে কদিন আগেই তলিয়ে যায় বীজতলা। ব্যাপক ক্ষতির পরেও ঘরে বসে নেই। এখানে বীজ ফলাইছি শুধু একমাত্র আমাদের নিজের বাঁচার জন্য, যাতে দেশের মধ্যে মানুষের খাদ্য ঘাটতি পূরণ হয়, মানুষ যাতে খাইতে পারে, এই জন্য আমরা এখানে বীজ ফলাইছি। ফুলকপির এই বীজতলার চারা মুন্সিগঞ্জের চাহিদা মিটিয়ে বিভিন্ন এলাকাতেও যায়। নানা প্রতিকূলতার মধ্যেও চলছে উৎপাদনের সংগ্রাম। শাকসবজি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কপি চারা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা। আমার আব্বা করে প্রায় 40 বছর আগে থেকে, আমি এখন করতেছি, তার সাথে আছি। ভট্টাচার্যের বাগের মতো জেলার কেপিবাগ, বণিক্যপাড়া, বর্জ্যযোগিনী, রামপাল, পানাম, হাতিমারা, পাইকপাড়া সহ গ্রামে গ্রামে চলছে বীজতলা তৈরির কাজ। এখান থেকে সমস্ত চারাটা এখান থেকে সরবরাহ হবে। এছাড়া এই চারাগুলা, উদ্বৃত্ত চারাগুলা বাংলাদেশের বিভিন্ন জেলায় হাজার হাজার লক্ষ লক্ষ হেক্টর জমিতে এই চারাগুলা চলে যাবে, তারা আবাদ করবেন। কিছু বীজ তো এখানে দেশি, তারা নিজের হাতে করে, আর যেগুলো বাহিরের থেকে আসে বিভিন্ন কোম্পানির মাধ্যমে আসে। সহস্রাধিক কৃষি পরিবার ফুলকপির বীজতলা তৈরির কাজে জড়িত। বীজ থেকে চারা ওঠার 28 দিনের মধ্যে রোপণ করতে হয়। সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বগুড়ার মহাস্থানগড় হাটে বেড়েছে শীতকালীন সবজি সরবরাহ। দূর দূরান্ত থেকে পাইকার ব্যবসায়ীরা ভিড় করছেন হাটে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিদিন হাটে হাজার হাজার টাকার রাজস্ব আদায় হলেও নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। এছাড়া আড়তদারদের কাছ থেকে হয়রানির শিকার হতে হয় চাষিদের। বগুড়া শিবগঞ্জের মহাস্থানগড় হাট। দূর দূরান্ত থেকে চাষিরা তাদের উৎপাদিত সবজি নিয়ে আসছেন এখানে। এসব সবজি কিনতে পাইকার আর ব্যবসায়ীদের পদচারণায় জমজমাট হাট। সবজি কিনে ভ্যানে করে নেওয়া হচ্ছে বিভিন্ন জেলায়। তবে ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিদিন শত শত টন সবজি সরবরাহ হলেও ক্রেতা বিক্রেতাদের নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। কাদামাটির মধ্যে সবজি ক্রয় বিক্রয় করতে হচ্ছে। হাটের মধ্যে খাড়া থাকা যায় না, ড্রেন ডুন নাই, অপরিষ্কার হাট। আমরা তো অন্য খাজনা সবই দেয়, আমাদের টিউবওয়েল নাই, জায়গা নাই, এই যে পয় পরিষ্কার নাই, এই পরিচ্ছন্নতা নাই, টাকা ট্যাক্স থেকে নিতে আছে। সবজি বাজার নিয়ে চাষিদের অসন্তুষ্টি না থাকলেও আড়তদারদের হয়রানিতে অতিষ্ঠ তারা। সবজি বিক্রি করে টাকার জন্য ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা সহ নানা হয়রানির অভিযোগ সবজি চাষিদের। আমরা মাল হাটালি আসলে পরে 40 কেজি মন রেট, কিন্তু লিচ্ছে এখন 42 কেজি। আজকে সকাল 7টার সময় জালি দেওয়া আছে, এখন মতো আমরা টাকা পাইনি। টাকা নাই, আবার স্লিপে লেখা দিচ্ছে যে আপনি রবিবারে আসেন, দেখা যাচ্ছে সেই দিন আসলে আবার টাকা নাই। এরকম করে সব জায়গাতেই ঝামেলাটা হয়রানি। শনিবার বগুড়ার মহাস্থানগড় পাইকারি হাটে কাঁচামরিচ 100 টাকা, পেঁয়াজ 60 টাকা এবং করলা, বেগুন ও পটল প্রতি কেজি 45 থেকে 50 টাকায় বিক্রি হয়। সময় সংবাদ, বগুড়া। নওগাঁর পাইকারি বাজারে বেড়েছে মাছের সরবরাহ। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে সব ধরনের মাছের দাম। মাছ চাষিরা বলছেন বিগত দিনে গোনা লোকসান পুষিয়ে নিতে দাম কিছুটা চড়া। আর ব্যবসায়ীরা বলছেন দূর দূরান্ত থেকে পাইকাররা ভিড় করায় বেড়েছে মাছের দাম। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। দেশীয় সব ধরনের মাছের আমদানি বেড়েছে সান্তাহার পাইকারি আড়তে। সকাল থেকে মাছ চাষিরা বিক্রি করতে নিয়ে আসছে। সপ্তাহের ব্যবধানে 20 থেকে 30 টাকা বেড়েছে মাছের দর। আর মাছের দর বাড়ায় খুশি মাছ চাষিরা। মৎস্য চাষি যারা মাছ নিয়ে আসে তারা অত্যন্ত লাভবান হয়েছে। গতকালের চেয়ে আজকে অত্যন্ত লাভবান। মাছের দাম মনে হয় কাঁচগুলা বিক্রি হচ্ছে 300 350,
আর পোয়া বিক্রি হচ্ছে 250। রুই প্রতি কেজি 130 টাকা, মৃগেল 120 টাকা, কাতল 140 টাকা, শোল, বোয়াল এবং শিং মাছ সহ সব ধরনের মাছের দরই কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। দাম বাড়াতে আমরা মোটামুটি লাভবান হচ্ছে আর কি, আগে তো মনে করেন লস করছি। বাজার ভালো হলে মনে করেন লোকজন চলতে পারবে। দূরের পাইকারের উপস্থিতি বাড়ায় মাছের দর বৃদ্ধি, বলছে ব্যবসায়ী সমিতির এই নেতা। বিভিন্ন জায়গা থেকে পাইকারি এখানে আসতেছে, উচ্চ দামে মাছ কিনে নিয়ে যাচ্ছে, তারা লাভবান হচ্ছে। নওগাঁ সহ পার্শ্ববর্তী বগুড়া জেলার মাছ চাষিরা ভোর সকালে মাছ বিক্রি করতে নিয়ে আসেন এই আড়তে। সপ্তাহে প্রায় 70 থেকে 80 লাখ টাকার মাছ বেচা কিনা হয় এই সান্তাহার আড়ত থেকে। সান্তাহার মাছের আড়ত থেকে এমআর রকি, সময় সংবাদ। শেরপুরে ডিজিটাল কেবল নেটওয়ার্ক কন্ট্রোল রুমের উদ্বোধন হয়েছে। শুক্রবার টাউন হল অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই কন্ট্রোল রুমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। এখন থেকে এই ডিজিটাল কন্ট্রোল রুমের মাধ্যমে শেরপুর জেলার প্রায় 40,000 কেবল গ্রাহক তাদের টেলিভিশন সেটে নিখুঁত ছবি দেখতে পাবেন। কেবল গ্রাহকরা পছন্দ অনুযায়ী কেবল গ্রাহকরা পরিষেবা নিতে পারবেন বলে জানান উদ্যোক্তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অবশেষে 5 দিন পর বাংলাদেশে আসলো ভারতের বন্দরে আটকে থাকা পেঁয়াজ। ঢুকবে শুধু রোববার রপ্তানি অনুমোদন পাওয়া ট্রাক। কেজিতে দাম কমেছে 20 টাকা পর্যন্ত। নানা সংকটে চট্টগ্রাম বন্দরে চলতি অর্থবছরে 6% বেশি প্রবৃদ্ধির আশা। অর্থনীতির চাকা সচল রাখার সিদ্ধান্তের সুফল বলছেন ব্যবসায়ীরা। এবং সাইবার হামলা আতঙ্কে 3 সপ্তাহ ধরে রাতে বন্ধ ব্যাংকের এটিএম সহ অনলাইন লেনদেন সেবা। ভোগান্তিতে গ্রাহক, সংখ্যা কেটে যাওয়ায় শিগগিরই চালুর আশ্বাস ব্যাংক কর্মকর্তাদের। এই ছিল এ সময় বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।